হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে। আগের ব্লগে দেখলেই স্নান করে চলে এসেছি, জামা কাপড় যা ছিল তুলে নিয়েছি। এরপর ভগবানের উদ্দেশ্যে একটু ধূপ দেখানো। আসলে এখানে তো ওভাবে আমি ভগবান পাততে পারবো না, তো যেই ঠাকুরগুলোই রয়েছে যারা অছিলায় পড়ে রয়েছে তাদেরকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা ঘরে একটুখানি ধূপকাঠি দেওয়া। এতে ঘরের মধ্যে একটা পজিটিভিটিও কিন্তু থাকে। কেউ যদি নর্মাল পুজো নাও করতে পারে, তারা যদি নর্মালি এভাবে একটুখানি ধূপ ধুনো দেয় সকাল বিকেল, তাহলেও কিন্তু অনেক নেগেটিভ এনার্জি তোমার ঘর থেকে কেটে যাবে। আর ধীরে ধীরে এটা তুমি নিজেই বুঝতে পারবে যে বাড়ির মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করছে। এটা তোমার রোজকার জীবনে এমনকি কর্মজীবনেও কিন্তু অনেক বেশি ফলদায়ী। তোমরা যারা করো না তারা কিন্তু এই জিনিসটা করে দেখতে পারো, অনেক ভালো ফল পাবে। চলো, হয়ে আছে আমার ছোট্ট করে একটুখানি ঠাকুরের উদ্দেশ্যে, ইউনিভার্সের উদ্দেশ্যে ধন্যবাদ জানানো। এবারে আমি এটা বন্ধ করে দিই, দরজাটা একা রাত থাকি তো ওই কিছুক্ষণ খুললাম, ওকে ডাকবার সবসময় ঠিক নয়। একটুখানি গরম হয়ে যাক, ভালো করে গরম করে জলটা ফুটে গেলে তারপর ফেলে দেবো। আচ্ছা, হ্যাঁ, একটা খুলতেই লাগবে ভালো। এটা বেটার। ভাবলাম রান্নাটা করতে করতে একটা কাজ করি, ইউটিউবে আমি কিছু একটুখানি চালিয়ে দিই, তাহলে কি বেটার হবে, একটুখানি দেখতেও পাবো বা কিছু একটা চললে শুনবো। কারণ ফোনটা দিয়ে যেহেতু ভিডিও করি না, তো সবসময় এর মধ্যেই কিছু চালাবো আর এর মধ্যেই ভিডিও রেকর্ডিং করবো, সেটা পসিবল হয় না। দেখা যাচ্ছে এখান থেকে ব্রেভটাকে নিই, ব্রেভের মধ্যেই কিছু একটা চালাবো, ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ তো হবে না। তো আমি ব্রেভেই চালানোটা প্রেফার করি। কেন বলো তো, ওই ইয়ে হয় না, অ্যাড আসে না। আচ্ছা, তোমরা জানাবে আমাকে যে আমার এইখানে প্রবাসে জীবনযাত্রা তোমাদের কেমন লাগছে, মানে তোমরা কি এনজয় করছো আদের ভিডিওগুলো নাকি না। যদি না করো তাহলে আমি অন্য কোনো ভিডিও বানানোর চেষ্টা করবো, কিন্তু অন্য কোনো কন্টেন্ট আমার কাছে নেই। আমি চাকরি করছি, তার সঙ্গে সঙ্গে এটা করছি, এবার দুদিকে তো এভাবে দেওয়া যায় না না সময়। তো এটা অনেকটাই আমার দেখা রয়েছে, মানে এই মাত্র আমি ফোনে দেখছি। তাহলে বাচ্চা চেয়েছিলে কেন? এর থেকে বেশি শোনাতে পারবো না। এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, বাচ্চা চেয়েছিলে কেন। ওকে, বাচ্চা আমি পছন্দ করি, বাট আমার লাইফে এখন আমার বাচ্চা চাই না। আমার লাইফে অনেক কিছু চলছে একসঙ্গে, এখনই বাচ্চা এনে আমার জীবনটার মধ্যে আরও কমপ্লিকেটেড করতে চাই না, বিশ্বাস করো। তাই আমি বাচ্চা চাই না। তো চলো দেখি মুভিটা। আর মুভিটা দেখতে দেখতে এখন আমি ভয়েস ওভার দিতে পারবো না, তো পরে আমি ভয়েস ওভার দেবো যখন আমি এডিটিং করবো, কারণ মুভিটা চলবে ব্যাকগ্রাউন্ডে, আমার চলে আসবে, কপিরাইট চলে আসবে। তো চলো মুভিটা এনজয় করি আর তার সঙ্গে রান্নাটাও করে নিই। খিদে পেয়ে গেছে আমার, আর ভিডিও করতে পারছি না আমি। তো আমি ওটা একটু পজ করেছি, কারণ চয়নের সাথে কথা বলছিলাম। তারপরে এই যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি না খুব কমও না। এরপর যে এই যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা রয়েছে, এখান থেকে আমি কিছুটা দিয়ে দেবো, কারণ বাকিটা আমি বানাবো অমলেট। ওর মধ্যে অল্প লঙ্কা দেওয়া আছে, আর কিছুটা লঙ্কা আমি দিলাম এখান থেকে। আবার লাগলে আমি একটুখানি কেটে নেব যদি মনে হয় যে লাগবে। সত্যি বলবো, বাড়ির রান্না যে কি, যেটা মানে বাইরে যারা থাকে আর এরকম যারা থাকে আর যারা পিজিতে থাকে তাদের জন্য তো আরো কষ্ট। তবে এখন না অনেক ভালো ভালো জিনিস বেরিয়ে গেছে যেটা ইলেকট্রিকে খুব ভালো চলে। মানে আগারের যে মাল্টি কুকারটা রয়েছে, ওর মধ্যেও তুমি অনেক কিছু বানিয়ে খেতে পারবে। এবার দেখো, এনার্জি এক থাকে না, দ্বিতীয়ত অনেক সময় করে খেতে ইচ্ছা করে না, তখন ওই যা দেয় তাই খাওয়া হয়। তবে হ্যাঁ, যদি তোমার একদমই খেতে পারছো না তাহলে তুমি এগুলো করতে পারো। তো এই অপশানগুলো আছে। এবার এর মধ্যে একটুখানি আমি দেব লবণ। এই এতটা মতন দিচ্ছি কারণ কালকেও আমার লবণটা একটু কম লেগেছে, তো আমি মোটামুটি একটু লবণ দিলাম। হাই ফ্লেমেই করছি, কারণ এটা তো জাস্ট একটু ভাজা ভাজা করেই আলুটা দিয়ে মাখা মাখা একটা করে নেব।
ভর্তা টাইপের। এরপর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ওটাকে সাইডে রেখে দিয়ে ডিমগুলোকে বার করে নিচ্ছিলাম। এই ডিমগুলো কিন্তু আগেই এনেছিলাম, যেই দিনকে আমি বাজার করেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম বাজারগুলো, সেই দিনই আনা। আমার একটু ঠান্ডা লেগে গলাটা ভেঙে রয়েছে, তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি যখন একটু খারাপ লাগছে দেখতে, তো মানে শুনতে খারাপ লাগছে, প্লিজ সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, একটু ম্যানেজ করে নিও। এরপর আগে থেকে যে একটু পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো আলাদা করে রেখে নিয়েছিলাম, ওর মধ্যেই আমি ডিমগুলোকে ফাটিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম 2টো ডিম দিয়ে করব, তারপর ভাবলাম একেবারে রাতের জন্য করে রাখি, পরে একটুখানি মাইক্রোওভেনে বা এমনি গ্যাসেই গরম করে নেব। তাই 3টে ডিম ভালো করে ভেঙে অল্প লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিলাম ডিমের এই মিশ্রণটা। এই সময় কিন্তু অনেকে একটুখানি গোলমরিচ গুঁড়োও দেয় বা অন্যান্য কিছুও দেয়, বা একটু কেউ এর মধ্যে অল্প করে টমেটো কুচি, অল্প করে ধনেপাতা পাতা কুচি এগুলো দিতে পারো। আমি এগুলো কিছুই দিইনি, আমি খালি নুন, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এই ডিমের অমলেটটা করেছি। বাঙালিরা জেনারেলি এইভাবেই কিন্তু ডিমের অমলেট করে। আর লঙ্কাটা বেশি লাগলেও, আমি আগেও বলেছি, ঝাল কিন্তু এখানে লঙ্কায় খুবই কম। এরপর এইদিকে দেখো ভালো করে ভাজা ভাজা হয়েই গেছে পেঁয়াজ আর লঙ্কাটা, দরকার ছিল না যদিও, তাও যেহেতু আগের দিনের আলু সেদ্ধ তাই জন্য এইভাবে করে নিয়েছি। কিছুটা আলু সিদ্ধ মাখা ছিল আর কিছুটা আলু সিদ্ধ ছিল এমনি অনুযায়ী, মানে গোটা গোটাই ছিল, ওটাকে জাস্ট একটু ম্যাশ করে নিয়েছি। তারপর সব মিশ্রণ একসঙ্গে আমি নিয়ে নিয়েছি এই গ্যাসে, মানে গ্যাসে বলতে গেলে ফ্রাইং প্যান। এরপর ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম। আলু সিদ্ধ বা আলু চোখা এগুলোর মধ্যে যদি একটু পরিমাণ মতন তেল না দাও তাহলে কিন্তু জিনিসটা একদম অন্যরকম লাগে। সেই জন্য এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে যদি মেখে নাও বা আলু চোখাটাও যদি করো, তাহলে এর টেস্টটাও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমরা কে কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমারও জানতে সুবিধা হবে, আর পরবর্তী সময় তোমাদের মতন করেই কিন্তু আমি জিনিসটাকে বানিয়ে নিতে পারবো। দেখো আলটিমেটলি তৈরি হয়ে গেছে আমার আলু চোখা। আর এরপর ওই একই ফ্রাইং প্যানে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে তৈরি করে নেব আমার অমলেট। এর মধ্যে প্যানটা এবার একটুখানি আমি তেল দিয়ে নেব। প্যানটার মধ্যে কিন্তু সেরকম কিছুই নেই, দাগ যেগুলো দেখতে পাচ্ছ আগে যারা রান্না বান্না করেছে তারাই ঠিক মতন মানে এটাকে ভালো করে পরিষ্কার করেনি। আমি চেষ্টা করেছি, কিন্তু মানে এই টাইপের ফ্রাইং প্যান গুলো তো বেশি ডলতে নেই, তাই আমি রিস্ক নিইনি। ভালো করে আমি গরম জলে সবসময় এটাকে ধুয়ে নিই, তারপরে আমি ফ্রাইং প্যান গুলো ইউজ করি। তো আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। যদি কখনো পরবর্তী সময় হয় তাহলে দেখে নেব কিভাবে করা যায়। আর আমরা ডিমের অমলেট করলে এইভাবে বাটিসাপটার মতন ফোল্ড করে করেই করি। তোমরা কিভাবে করো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমরা প্লিজ প্রে করো, আমার প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, গলাটা পুরো ভেঙে রয়েছে, এটা যেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আসলে আমি সেরকম ভাবে কোনো মেডিসিন নিচ্ছি না, সত্যি বলতে ওই ঘরোয়া যে টোটকাগুলো হয় সেগুলোকেই ইউজ করছি। একটু কাঢ়া, একটু তুলসী মধু গার্গেল করা, গরম জল খাওয়া, এইগুলোই। তাই একটুখানি টাইম লাগছে। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাঝখানে আমি বৃষ্টিতেও ভীষণ ভিজেছি, সেই কারণেও না আমার এরকম হচ্ছে, আমি বুঝতে পারছি। আর মাঝখানে খুব চিৎকার চেঁচামেচিও হয়েছে, মানে মজা করতে গিয়ে এত চিৎকার করে কথা বলেছি যে এখন গলার আওয়াজ একেবারে মানে শেষ হয়ে গেছে, পুরো গলাটাই ভেঙে গেছে। কথা বলতে বলতে দেখো খুব সুন্দর ডিমের অমলেট হয়ে গেছে। আর বলেছিলাম যে দুবেলার জন্যই করেছি, তাই ভাগ করে নিচ্ছি। সকালবেলায় কিছুটা খাবো আর রাত্রিবেলায়। আমি ডিমের খুব একটা ভক্ত নই, তবে বাইরে থাকলে ডিম ছাড়া আর কোনো উপায় নেই, সেই কারণেই ডিমের অমলেটটা করা আর ডিম ভাত এইভাবেই খাওয়া। তো চলো, আমার এরপরে সবকিছু তৈরি হয়ে গেছে। আর আমার হাসিটা দেখে বুঝতে পারছো বাড়ি থেকে দূরে আছি তো কি মজাটাই না পাচ্ছি। এছাড়াও করে নিয়েছি এই যে ভাত, দেখো খুব সুন্দর ফ্রেশ ভাত রয়েছে। এরপর আমি ভাতটা বেড়ে নেব। ডিম ভাজাটা আগেই প্লেটে নিয়ে নিয়েছি, পরিমাণ মতন ভাত নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালের ভাত, তাও কিন্তু একদম পুরো ঝরঝরে করেছি। বলেছিলাম না একটু লবণ দিয়ে নেবে, দেখবে ভাতটা খুব সুন্দর হবে, আর লবণের টেস্টটাও থাকবে, মানে খেতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরপর পরিমাণ মতন আলু চোখা নিয়ে নেব, ব্যাস
আজকে আমার থালি একেবারে কমপ্লিট, বাট গোবিন্দভোগ চালের ভাতের সাথে একটুখানি ঘি না হলে চলে না, তাই ওপর থেকে নিয়ে নেব অল্প একটু ঘি। জানি একটু বেমানান, কারণ আলু সিদ্ধয় পেঁয়াজ আছে, পেঁয়াজের জিনিস আর ঘি একসাথে খেতে নেই, তবে কি করব, লোভে পাপ, পাপে মৃত্যুর মতন অবস্থা আমার, জেনে শুনেও আমি এই কাজগুলো করছি। তোমরা জানিও আজকে আমার দুপুরের থালিটা তোমাদের ঠিক কেমন লাগলো। আর এরপর চলো চটপট আমরা বসে পড়বো খেতে। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুরু হলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। প্রাক্তন সিনেমার ছোট্ট সংলাপ। প্রাক্তন সিনেমাটা যখন রিলিজ হয়, আই থিঙ্ক তখন সালটা 2016, এখন 2026, সেই আন্দাজে 10 বছর হয়ে গেছে। জানি না 2016 না 2015, আমার ঠিক জানা নেই, আমার যতটুকু মনে পড়লো আমি বললাম। তখন আমার লাইফে আমার এক্স ছিল। এই মুভিটা দেখার পর তাকে আমি একটাই কথা বলেছিলাম যে আমাদের যদি কখনো এরকম ব্রেকআপ হয়, আমি চাই না তোমার এক্স, মানে আমি তখন তোমার এক্স, তো তোমার প্রেজেন্টের সামনে এরকমভাবে কখনো আমি আসি, আমার ভালো লাগবে না। এখন সময় বদলেছে, আমার হাজব্যান্ডের যে এক্স, আমি তার সাথেও কথা বলেছি। আমার এক্সের যে প্রেজেন্ট, তার সাথে আমার সেরমভাবে কথা হয়নি। সেই টাইমে কথা হয়েছিল, তখন ঝগড়াঝাটি, অশান্তি, অন্যরকম একটা সিচুয়েশন, তো ভালোভাবে কথা আমাদের হয়নি, সত্যি কথা যেটা। কিছু ভুল আমারও ছিল, কিছু ভুল তারও ছিল, তাই জন্যই গিয়ে আমাদের ব্রেকআপটা হয়েছে। তো যে কোনো ব্রেকআপেই দুতরফেই ভুল থাকে, কিন্তু এটা খুব বোকা বোকা কথা যে না ও আমাকে ছেড়ে দিয়েছে বা এরকম একটা ব্যাপার, নো নো নো, নট লাইক দ্যাট। দুজনেরই ভুল থাকে, আমার ভুল ছিল অবশ্যই, আমার ভুলের দরুন সে ভুল করেছে, আর তারপরে সে আমার কাছ থেকে ক্ষমাও চেয়েছে, সব কিছু করেছে। বাট আমার মনে হয় যে না, তুমি যখন মিস্টেক করে দিয়েছো আর তার সঙ্গে তুমি যখন ভালো রয়েছো, কেন মানে আবার কেন আমি মাঝখান থেকে ঘাটাঘাটি করবো জিনিসটাকে নিয়ে? তুমি যখন একটা নতুন রাস্তা নিয়েছো, তাহলে সেখানে ভালো থাকো। আর অবভিয়াসলি সে ভালো আছে, আমি আমার লাইফে ভালো আছি, তো দিন শেষে মানুষ তো এটাই চাই, এর থেকে বেশি তো আমার মনে হয় না মানুষ কিছু চায়। আমি খুব ভালো আছি, আর আমার কোনো রিগ্রেট নেই লাইফে যে হ্যাঁ আমার এক্স হয়ে গেছে, আমি এই করেছি ওই করেছি। এক্স না হলে হয়তো আমার প্রেজেন্টটা এত ভালো হতো না, সিরিয়াসলি। তো অতীতটা খারাপ ছিল বলেই আর সেখান থেকে কিছু শিখে আজকে আমি এত ভালো জায়গায় রয়েছি আমি মনে করি। আমার লাইফ পার্টনার যে রয়েছে তাকে আমি অনেক বছর ধরে চিনতাম, তারও তখন একটা রিলেশন ছিল ভাঙা গড়ার মধ্যে দিয়ে, তার পুরো স্ট্রাগেলটা আমি দেখেছি। আমার স্ট্রাগেল সে একটু একটু জেনেছে, কিন্তু সত্যি কথা টাচউড এখনও অবধি স্টিল নাও কোনোদিনও আমাকে জিজ্ঞেস করেনি যে তোমার পাস্টে কী ছিল। তো সেই কারণে না আমিও ওকে কখনো জিজ্ঞেস করিনি। ভীষণ ম্যাচিওর, ওর মতন ম্যাচিওরিটি আমার মধ্যে নেই, এখনও নেই, স্টিল নাও। মানে ওর থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি, মানে জীবনে চলার পথে জীবনটা কতটা স্মুথ করা যায় আমাকে একমাত্র ওই মানুষটা শিখিয়েছে। তাই জন্য হয়তো আমি এখন অনেক জিনিসকে খুব ইজিলি মেনে নিই, ওকে দেন কোনো ব্যাপার না। তার জন্য আবার কিছুজন আমাকে বলে যে তোমাদের মতন এত উন্নত আমি হতে পারবো না, তো সেইটাও আমাকে একটা ছেলেই শিখিয়েছে যে হ্যাঁ, উন্নত মনোবৃত্তির হওয়ার জন্য কি হবে এত কিছু মনে পুষে রেখে, সেই তো একটা দিন আজকে ঘুমাবো বা এই যে এখন কথা বলছি এখনই মরে যেতে পারি, কোনো ঠিকই নেই, নেক্সট সেকেন্ডেই মরে যাব। এত কিছু মনে রেখে কি হবে? আমার না আমার এক্সের প্রতি কোনো রকম রাগ অভিমান কিছু রয়েছে, সে ভালো থাকুক, আমি এটাই চাই, এখনও অবধি চাই, তখনও চাইতাম, এখনও চাই সে ভালো থাকুক, আমি আমার লাইফে যেন ভালো থাকি। আমার বয়ফ্রেন্ডের মানে আমার হাজব্যান্ড যে তার যে এক্স, সেও ভালো থাকুক তার লাইফে, আমার হাজব্যান্ডও ভালো থাকুক আমাকে নিয়ে, বা হোয়াট এভার, আমাকে ছাড়াও যদি ভালো থাকতে পারে তাহলে মানে আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই। তো এই মেন্টালিটিটা না সত্যি চিনি আমাকে শিখিয়েছে, আর কেউ শেখায়নি। তো এতগুলো কথা ওই জন্যে যে এক্স নিয়ে এত কেন বাড়াবাড়ি। এক্স মেসেজ করেছে, সেই মেসেজ নিয়ে 2 বছর বাদে তাকে নিয়ে আবার ঘাটাঘাটি, ভাই কি হবে? একদিন তো তার সঙ্গে তোমার মধুর সম্পর্ক ছিল, তাকে ছাড়া তোমার দিন কাটতো না, মানে সেই দুনিয়ার সব থেকে ভালো মানুষ, তাকে তুমি দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসতে, তাহলে সে যখন তোমার এক্স হয়ে গেছে তাকে নিয়ে কেন কেচ্ছা করছো? এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কেচ্ছা চলছে বলে আমি এই কথাগুলো বলছি, আমার মনে হয় না কেন করছো, কেন? আমি আজ অবধি শুনিনি যে আমার হাজব্যান্ড একটা বাজে কথা বলেছে তার এক্সের সম্বন্ধে, বা তার এক্সের সাথেও যখন আমার কথা হয়েছে সে একটা বাজে কথা বলেছে আমার হাজব্যান্ডের সম্বন্ধে, আমি একবারও শুনিনি, নট আ সিঙ্গেল ওয়ার্ড তারা বাজে বলেছে একে অপরের বিরুদ্ধে। আমিও কখনো বলতে চাই না, আমিও বলিনি। হ্যাঁ ঠিক আছে, সেই টাইমে হয়ে গেছিলো, তখন বাচ্চা ছিলাম, হয়তো তখন বলেছি কিছু কথা, বাট না মন থেকে ওরমভাবে নয় যে হ্যাঁ এখনও চাই, তখনও চাইতাম, তখনও যাদের যা বলেছি তাও বলেছি, আমি চাই ও ভালো থাকুক,
এখনও চাই, আমি চাই ও ভালো থাকুক। তো আমিও চাই আমার লাইফে আমি এগিয়ে যাই, আমি ভালো থাকি, লাইফে যে যে স্বপ্ন আছে সেগুলোকে পূরণ করতে পারি, ব্যাস এইটুখানি। কেন এক্সকে নিয়ে কেচ্ছা ভাই? একদিন এক্স তো তোমার প্রেজেন্ট ছিল না, তখন তো তুমি কেচ্ছা করোনি। আজকে তোমার প্রেজেন্ট রয়েছে, সে তোমার এক্স হয়েছে বলে এত কেচ্ছা উচিত কি? আমার তো মনে হয় না। হ্যাঁ, ওই টাইমে হয়তো অনেক ভুল করেছে, অনেকে অনেক কাদা ছোড়াছড়ি করেছে, অনেক কিছু করেছে, হয়ে গেছে তো, ছেড়ে দাও না কেন? সেটাকে নিয়ে এখন ঘেটে কি হবে? সে তো তোমার এক্স হয়ে গেছে, তার লাইফে সে এগিয়ে গেছে, তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, এখন এসে বলে কী লাভ? আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে 10 বছর, আমরা দুজন দুজনের উপর যদি কাদা ছোড়াছড়ি করি, লাভটা কি হবে? আমাকে এটা বলো তো। দেখো, এখন যদি তুমি কাদায় নামো, তোমারও পা নোংরা হবে, তোমারও হাত নোংরা হবে, আমারও হাত নোংরা হবে। কেন করতে যাব? একটা টাইমে তো ভালো সম্পর্ক ছিল, তো ভালোটাকে নিয়েই অ্যাজ আ মেমোরি রেখে দিই না, খারাপটাকে নিয়ে এত ঘাটার তো কোনো মানেই হয় না, না? আমার তো এটাই মনে হয়। অনেক বকবক করে ফেলেছি, এবার খেয়ে খিদে পেয়ে গেছে ভাই, আর পাচ্ছি না। আর এত ভালো কমফোর্ট ফুড না বাঙালির, যদি মানে চোখের সামনে থাকে, হাতের সামনে থাকে, হাতটা খুচখুচ খুচখুচ করে। আমি ভিডিওটাকে পজ করে এই কথাগুলো বললাম, কারণ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হচ্ছে, তো সেই কারণে আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত। কেন ভাই, কেন এগুলো করছো? করো না। যে তোমার এক্স এখন, সে একদিন তোমার প্রেজেন্ট ছিল, এই কথাটা কেন ভুলে যাও? আমার এক্সও আমার নামে সত্যি কথা বলতে কাউকে কাদা ছড়াছড়ি করেনি, আমার কাছে সেরকম কোনো খবর আসেনি, বা আমি শুনিনি। খবর আসুক না আসুক, আমি শুনিনি, আমি শুনতেও চাই না। আমিও তার নামে করতে চাই না কোনো কাদা ছড়াছড়ি। সে ভালো আছে, যার সাথে আছে, তার লাইফটা ভালো রয়েছে, সে স্মুথলি চলছে, কেন তাকে নিয়ে কেন কিচ্ছা করতে যাব? অদ্ভুত। আমি যদি তাকে নিয়ে কিচ্ছা করি, সেই টাইমে তো আমিও তার সঙ্গে ছিলাম, একই তো ব্যাপার হলো তাহলে। তো আমি তো আমাকে নিয়েও কেচ্ছা করছি, তাহলে ব্যাপারটা এরকম নয়? জানি না বাবা, লোকের কী মনোবৃত্তি। তো এই যে একটু বেশ সুন্দর করে একটুখানি ঘি নিয়ে, একটুখানি আলু সিদ্ধ নিয়ে, একটুখানি ডিমের অমলেট নিয়ে, তারপর এই যে ছোট্ট করে একটা রস পাকিয়ে, বাঙালিতে বলে হ্যাঁ রস, এটাকে পাকিয়ে তারপর হেভেন, হেভেনলি ফিলিং। টু গুড ইয়ার। একটু বেশি বেশি করে লঙ্কা লাগবে, আমি ভালোবাসি। টু গুড। এই আমার গাছের লোকেরা যারা এত চিন্তা করছে আমি কোনোদিন খাচ্ছি কি খাচ্ছি না, তাদেরকে বলছি দেখো আমি ভালো করে খাচ্ছি, কিন্তু চিন্তা করার দরকার নেই। একটু ঝাল থাকলে, একটু ঘি ফি থাকলে আমার খাওয়া এমনিই হয়ে যাবে। বাঙালি তো আমি, নাকি আফটার অল। বাঙালির খাওয়া দাওয়ার পর একটু চাটনি টাইপ কিছু না হলে ভালো লাগে না। ফ্রিজে একটুখানি ছিল ধনেপাতা আর তেঁতুল, তার সাথে একটু লেবু, এই সব দিয়ে একটা ধনেপাতার চাটনি করে নিয়েছিলাম, সেটাই এখন অল্প অল্প করে খাচ্ছি, আর অল্প একটু লঙ্কা আছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।